দর্শক, এই মুহূর্তে রাজনীতির মাঝ আবারও গরম বক্তব্য এবং পাল্টাপাল্টি বক্তব্য, এমনকি এক পর্যায়ে আজকে তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। যে কোনো মুহূর্তে মাঠের রাজনীতিতেও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। সবকিছু কৌশলকে ছাড়িয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা গোপন বৈঠক হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে, অথবা সেই গোপন বৈঠকটা হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে আমরা খবর শুনতে পাচ্ছি যে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে যে বিএনপির কারণে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চলছে বা প্রত্যাবর্তন হতে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এই সমস্ত খবরে রটে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীও চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক। এরই সাথে ওয়াকারুজ্জামান এটাও চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং সামনে একটি সুষ্ঠু নির্বাচন হোক। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার 24 ঘন্টার ভিতরে উপদেষ্টাদের দুইজনের পদত্যাগ করতে হবে। আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম, এই দুইজনকে পদত্যাগ করতে হবে। এই দুইজন যদি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ না করে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে এদের হাড্ডি ভাঙবে। আওয়ামী লীগ যদি এখনই এইটুকু শক্তি প্রদর্শনে যদি আপনারা এত ভীত সন্তুষ্ট হয়ে যান, তাহলে আগামী দিনে আওয়ামী লীগকে আপনারা কোন শক্তি কিসের বলে মোকাবেলা করবেন, কি দিয়ে মোকাবেলা করবেন? আওয়ামী লীগ মাত্র রাজপথে তাদের উপস্থিতির জানান দিচ্ছে। এটা দেখেই যদি আপনারা এত ভয় পান, তাহলে আগামী দিনগুলোতে আপনারা কিভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করবেন? এখন হিসাব নিকাশ আওয়ামী লীগের বদলাতে শুরু করেছে। তারা চাচ্ছে সামহাও দেশে এসে আবার মুভমেন্টে ইনভলভ হওয়ার জন্য, এবং সেই জন্য অনেকেই দেশ থেকে শুরু করেছেন আসা, বিদেশ থেকে, এবং কেউ কেউ বিদেশ থেকে আসা চিন্তা ভাবনার মধ্যে আছে। যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু খবর পাচ্ছি, ভারত ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যে 5,000 কোটি রুপির প্রকল্প ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে। এই সরকারের বিরুদ্ধে তারা যা যা করার তা করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আওয়ামী লীগের কূটকৌশলে সরকারের টালমাটাল অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। বিগত 4-5 দিন ধরে অনেকেই আমাকে একটি কোশ্চেন জিজ্ঞেস করতেছে যে ভাইয়া, সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যে ঝুটিকা মিছিল করছে বিভিন্ন ইউনিটের মধ্যে, আর্মি কোনো পদক্ষেপ দেখছি না কেন, এবং আর্মি এত নীরব কেন? আর্মির হাতে তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে। এবং আজ কয়েকজন জিজ্ঞেস করলো যে সাবেক মন্ত্রী শাহজাহান খান তিনি হেলমেট ফেলে দিয়ে বলল যে আমরা মুক্তিযোদ্ধা, আমাদের পিছনে হ্যান্ডকাপ পরানো হয়েছে কেন? রাজাকারদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়নি। এবং সেখানে হাসানুল্লাহ ইনিও ছিল যে বললো বেশি বাড়াবাড়ি করলে বংশ নির্বংশ করে দিব। আবার জোনায়েত আহমেদ পলক হাতের এভাবে সিম্বল দিয়ে এভাবে দেখিয়ে দিল যে আমরা আর বেশি দিন বন্দি নেই, আমরা বাহির হয়ে আসছি। এই সকল বিষয় নিয়ে একটা আলোচনা করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সকল বিষয় যদি আপনারা মিলিয়ে দেখেন, আওয়ামী লীগ সকল ইউনিটে প্রোগ্রাম করছে, আর্মির নিরাপত্তা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যারা জেলে এখন বন্দী আছে, বাংলাদেশের ভিতর যারা ছিল, তারা কিন্তু সকল কিছু শুনতেছে, জানতেছে, তাদের কনফিডেন্স জেলের ভিতরও শো করতেছে। এর মানে কি? এর মানে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীও চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক। কারণ বাংলাদেশের 40-45% মানুষ এই দলকে সমর্থন করে, আর বাংলাদেশের আর্মি শুধু জামায়াত ইসলামের আর্মি নেই, বিএনপির আর্মি নেই, সকল জনগণের আর্মি। তাই 45% লোকেরও আর্মি কিন্তু এই সেনাবাহিনী। তাই সেনাবাহিনী একপাক্ষিকভাবে যতই চেষ্টা করুক কোনো কাজ করতে পারবে না, কারণ বহির্বিশ্ব থেকে প্রেশার আসবে, জাতিসংঘ থেকে প্রেশার আসবে, ইন্ডিয়া থেকে অলরেডি প্রেশার আছে। এবং ইন্ডিয়ার যিনি সেনাপ্রধান আছেন উপেন্দ্র ত্রিবেদী, ওনার সাথে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে একটি ভালো সম্পর্ক আছে। ওইখান থেকে একটি দিক নির্দেশনা আছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ব্যাপারে না, আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে এবং একটি ইনক্লুসিভ সুষ্ঠু ইলেকশন যাতে বাংলাদেশে হয়, এটা ইন্ডিয়াও চাচ্ছে, বহির্বিশ্ব থেকেও চাচ্ছে এবং জাতিসংঘ থেকেও বলে দেওয়া হয়েছে। তাই ব্যাপারগুলো যদি আপনারা চিন্তা করেন, ওয়াকারুজ্জামানকে কেউ জামাতপন্থীও বলতে পারেন, আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছে বলতে পারেন, কেউ বিএনপি পন্থীও বলতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ওয়াকারুজ্জামান নিজেও চাই বাংলাদেশের মধ্যে সকল রাজনৈতিক দল রাজনীতি করুন, কাউকে তিনি ক্ষমতায় বসিয়ে দিবেন। ডক্টর ইউনূসকে এখন তিনি বাধ্য হয়ে সাপোর্ট করতেছে। এটা ভিতরগত অনেক সিক্রেট, অনেক কিছুই আছে। এই সকল কিছু আমরা জাস্ট ধারণা করতে পারি, এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না কেন এখনো ডক্টর ইউনূস সরকারকে আর্মি ব্যাক করতেছে। কেউ বলতেছে কিছু পাকিস্তান আইএস এর সাথে আর্মির কিছু বড় অংশের সম্পর্ক থাকার কারণে ডক্টর ইউনূস এখন টিকে আছে, আর্মি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাধ্য হয়ে সাপোর্ট করতে হচ্ছে। কিন্তু এরই সাথে ওয়াকারুজ্জামান এটাও চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং সামনে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে, কারণ আওয়ামী লীগের সকলেই কিন্তু সন্ত্রাস ছিল না, আওয়ামী লীগের সকলেই টাকা লুটপাটকারী ছিল না। সারা বাংলাদেশের মধ্যে আপনি 2 থেকে 3 লক্ষ হয়তো আওয়ামী লীগের অপরাধী পাবেন, টাকা লুটপাটকারী পাবেন, সন্ত্রাসী পাবেন, কিন্তু আওয়ামী লীগের তো 7 থেকে 8 কোটি সমর্থনকারী আছে, তাদের তো রাজনীতি করার অধিকার আছে। সেই রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আর্মি বিরাট ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকাই পালন করতে চাচ্ছে সেনাবাহিনী। হ্যাঁ, সেনাবাহিনী এক পক্ষ হয়তো ডক্টর ইউনূসকে সাপোর্ট করতেছে, কোনো পক্ষ জামাত ঘেঁষা, এটা থাকবেই, সকলের মনে একটা মতাদর্শ আছে, কিন্তু তার একটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা ডিসিশনে তাদের
আসতেই হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে তারা ক্ষমতায় বসে যাচ্ছে না, রাজনীতিতে ফিরে আসা মানে বাংলাদেশে একটা ব্যালেন্স সৃষ্টি হয়, যে একটা হজবরল অবস্থায় আছে, আর্মি কন্ট্রোল করতে পারছে না, পুলিশ কন্ট্রোল করতে পারছে না, তাই আর্মিও বাধ্য হয়ে আওয়ামী লীগকে স্পেস দিতে চাচ্ছে এবং বিএনপিও স্পেস দিতে যাচ্ছে। বিএনপি ভালো করে জানে আওয়ামী লীগ রাজপথে নেমে ঝটিকা মিছিল করলে ক্ষমতায় আসবে না, হয়তো রাজনীতি করার অধিকার ফিরে পাবে। সে অধিকারটা ফিরে পেলে আমাদের লাভ। আমাদের লাভটা কি? আমাদের লাভ হচ্ছে এই সরকার প্রেসারে পড়বে, তখন আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, আর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলে আমরা বলবো তাড়াতাড়ি নির্বাচন দেন, আপনাদেরকে আমি টেপ এক্সিট দিব, আপনারা চলে যাবেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তখন নির্বাচনের মাধ্যমে বিএনপি 150 উপর আসন পেয়ে ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ নির্বাচন হোক, আওয়ামী লীগ বিরোধী দল থাকলো হয়তো 70, 80 বা 100, যেটাই হোক, ফেয়ার ইলেকশন হোক, যেভাবে হোক, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিতে চেষ্টা করবে ডক্টর মুস্তফা যদি নির্বাচন দেয়। আর ডক্টর মুস্তফা যদি নির্বাচন না দেয় সেটা প্রেশার ক্রিয়েট করে নির্বাচন আদায় করে নিতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট। তাই আর্মিকে এক একজন এক একভাবে চিন্তা করতে পারে, কিন্তু আমার যেটুকু অ্যানালাইসিস মনে হচ্ছে আর্মিও চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকুক, আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক। আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক বা টিকে থাকুক এর সাথে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কিন্তু পার্থক্য আছে, এটা আমাদের বুঝতে হবে। সবকিছু কৌশলকে ছাড়িয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা গোপন বৈঠক হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে, অথবা সেই গোপন বৈঠকটা হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে আমরা খবর শুনতে পাচ্ছি যে এখন শেখ হাসিনা ভারতে নেই, তিনি সিঙ্গাপুরে আছেন, চিকিৎসা নিচ্ছেন, অথবা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপন করছেন, এবং একই সাথে তিনি বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করছেন। খুব গোপনের সাথে, খুব দক্ষতার সাথে, খুব টেকনিক্যালি এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। এই খবরগুলো কিন্তু আমাদের মাঝে বারংবার আসতে শুরু করেছে, যদিও আমরা এই বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত সঠিক বা নিশ্চিত হতে পারিনি, তবে সম্ভাবনাটা কিন্তু খুবই চমকপ্রদ ঘটনার মতো, যে এমন নজিরবিহীন ঘটনা ঘটার যে পসিবিলিটির সম্ভাবনা আছে। কেন আছে? এখন আমি প্রথমে যে দাবিটা করলাম সেটা হচ্ছে বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা বৈঠক হওয়ার যে পসিবিলিটি বা সম্ভাবনা এটা আছে। এখন দেখেন যে সবগুলো দলের মধ্যেই কিন্তু একটা বা এক ধরনের বৈঠক কিন্তু হচ্ছে, বিএনপি এনসিপির বৈঠক, তারপরে বিএনপি জামাতের বৈঠক, এবং সর্বদলীয় যে বৈঠক হচ্ছে, কিন্তু সেই বৈঠকে আপনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারছে না। তাহলে কি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা রাজনীতি অপ্রাসঙ্গিক হতে যাচ্ছে? এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন আসে। এগুলো কিন্তু না, তারা অপ্রাসঙ্গিক হতে যাচ্ছে না। আপনি দেখেছেন যে জামাতে ইসলামের নেতা কর্মী তারা কিন্তু লন্ডনে গিয়ে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করলো এবং আপনার তার সচিব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলো। ঠিক এই যে জামাতে ইসলামের বৈঠকের আগে সম্ভবত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুখ্য চেয়ারম্যান তাদের কিন্তু একটা বৈঠক হয়েছে। এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে না পারলেও এটা শতভাগ সম্ভাবনা রয়েছে, কেননা এই দুইটা নেত্রী কিন্তু একযোগে এরশাদ বিরোধী আন্দোলন করেছে, একসাথে লড়াই করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, হাতে হাত রেখে চলেছে। এই জন্য আমরা এই বিষয়টা পসিবিলিটি আছে, যদিও তার আমরা দেখেছি মুখে মুখে অনেক শত্রুতা, কিন্তু ভেতরে ভিতরে তাদের বন্ধু। আপনাদেরকে বলছিলাম জিয়া পরিবার এবং শেখ পরিবারের মধ্যে হচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব, এটা অনেকেরই জানা আছে। তারপরেও এই বিষয়টা গত দেড় যুগে আড়ালে পড়ে গেছে। এই যে আড়ালে পড়ে যাওয়ার পরে জনগণের কাছে মনে হয়েছে যে আসলে তাদের মধ্যে দাগ করালের সম্পর্ক, কিন্তু বাস্তবিক যে প্রেক্ষাপট, রাজনৈতিকভাবে যে বোঝাপড়া, এটা কিন্তু দীর্ঘদিনভাবে তাদের মধ্যে আছে। অতীতেও যেমন ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এই বিষয়টা কিন্তু আমরা শতভাগ নিশ্চিত দিতে পারি। কিন্তু তারপরেও যে দুইটা দলের মধ্যে মুখোমুখি একটা ত্রিমুখী বা সংঘর্ষ আছে, এই সংঘর্ষটা কিন্তু তারা কখনোই এড়াতে পারে না। আপনাদেরকে আমরা যদি বলি যে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে নেই, তিনি কোথায় অবস্থান করছেন? সিঙ্গাপুর অবস্থান করছেন, এবং এই যে সিঙ্গাপুর অবস্থান করছেন তার চিকিৎসার জন্য, ভারতে তার ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না। এখন এই সিঙ্গাপুর থেকে তিনি তার কিন্তু লন্ডনে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই কথাটাই আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে রাজনীতির মাঠে অনেক কিছু হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি সবকিছু কিন্তু আছে। সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি যে বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারেক রহমান উপস্থিত থাকবেন, শেখ হাসিনা উপস্থিত থাকবেন, এমনকি শেখ হাসিনা পুত্র সজীবদের জয়, তারপর সাইমা ওয়াজের জয়, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির মাঠে উপস্থিত থাকবেন। এটা কিন্তু বাস্তব। এই যে রাজনীতির মাঠে উপস্থিত থাকবেন, এই বিষয়গুলো যদিও আমরা জনসম্মুখে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছি, অনেকে এই বিষয়গুলোকে হাস্যরস মনে করবে যে কিভাবে বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে বৈঠক হবে, তারা তো দীর্ঘদিনের শত্রু। হ্যাঁ, তাদের শত্রুতা মুখে মুখে ছিল, কিন্তু অন্তরে কারো শত্রুতা নয়, বাট জনগণকে দেখানোর জন্য এক ধরনের শত্রুতা, এক ধরনের সাংঘর্ষিক বা ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব এগুলো প্রকাশে থাকলেও তাদের ভেতরে ভেতরে কিন্তু অনেকটাই বন্ধুসুলভ আচরণ, অনেকটাই কিন্তু মায়াময় আচরণ। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সবকিছু ছাড়িয়েও তারা কিন্তু একটা মানুষ বা একটা পরিবারের দায়িত্ব বা দায়ভার তাদের উপর কিন্তু আছে। এই ক্ষেত্রে বা এই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে তারেক রহমানের সাথে বা বেগম জিয়ার সাথে শেখ হাসিনার যে একটা বৈঠক হয়েছে, এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এই বৈঠক হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিটা একেবারেই খাপে খাপ মিলে যাচ্ছে। এটা যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু খবর পাচ্ছি, ভারত ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে, এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যে 5,000 কোটি রুপির প্রকল্প ছিল, সেটি ভারত নিজেই স্থগিত করেছে, এবং তারা একের পর এক খোলা বার্তা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি সমর্থন তো তাদের দূরের কথা, বরং এই সরকারের বিরুদ্ধে তারা যা যা করার তা করবে। এবং আরও একটু উদাহরণ দিয়ে রাখি, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, বিজেপি সরকারের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক কূটনীতিবিদ বিনা সিকরি ওপেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নিরাপত্তার জন্য হুমকি। আমি সে বিষয়ে পরে আসছি, আগে
ট্রানজিট প্রকল্পটা নিয়ে একটু কথা বলি। এই যে 5,000 কোটি টাকার 5,000 কোটি রুপির প্রকল্প, তার উদ্দেশ্য কি ছিল? ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার বা 7 অঙ্গরাজ্য, সেগুলোর সঙ্গে সরাসরি সংযুক্তি ঘটানো। শিলিগুড়ি যে করিডোর রয়েছে, যেটিকে আমরা চিকেন নেক হিসেবে জানি, সেটির উপরে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের আগরতলা, আখাউড়া, মংলা, খুলনা এবং জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত রেল প্রকল্পের মাধ্যমে এই সংযুক্তিটা তারা ঘটাতে চেয়েছিল। এবং এর পাশাপাশি আরও 5টি বিষয়ে সমীক্ষার কাজ করার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। কারণ কি? কারণ তো আমরা সবাই বুঝতে পারছি, এবং তারাও ওপেন এটি বলছে। ভারতের দ্য হিন্দু, দ্য বিজনেস লাইন সরাসরি তাদের কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে বলছে, বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এখানে কাজ করতে এসে ভারতীয় কর্মীদের যে নিরাপত্তাহীনতা দেখা দেবে, সে কারণে এই প্রকল্প স্থগিত করা হয়েছে। আর স্থগিত বললেও ভুল হবে, মোটামুটি বাতিল বলা যেতে পারে। এটুকু কতটুকু এগ্রিমেন্টের মধ্যে পড়ে, কতটুকু দ্বিপাক্ষিক আলোচনার বাইরে গিয়ে পড়ে, সেটি অন্য বিতর্ক। তারা করেছে, এবং তারা বিকল্প হিসেবে কি বেছে নিচ্ছে? তারা বিকল্পটাও ভেবে রেখেছে। তারা ভুটান এবং নেপালের মধ্য দিয়ে এই ধরনের ট্রানজিট সুবিধা নিয়ে 7 সিস্টার্সের সঙ্গে তাদের মূল ভূখণ্ডের সংযুক্তি ঘটাবে। এবং তারা বলছে যে এক্ষেত্রে তাদের প্রকল্প ব্যয় আরও কম হবে। যেখানে 5,000 কোটি রুপি ছিল, সেখানে 3.5 থেকে 4,000 কোটি রুপির মধ্যে শেষ করা যাবে। এবং বলছিলাম যে তাদের খানিকটা ক্ষতি স্বীকার হলেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে কোনো ধরনের কাজ তারা করবে না। কারণ তিস্তা প্রকল্প নিয়ে আমাদের জানা আছে, তিস্তা প্রকল্পটা এই চিকেন নেকের কাছেই হওয়ার কথা ছিল। এবং সেখানে চীন যদি অর্থায়ন করে সেই প্রকল্পে, তাদের নিরাপত্তার জন্য হুমকি হবে। তারা চাইছিল তারা অর্থায়ন করবে। তো আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যে গেলেন কদিন আগে, সেখান থেকে মোটামুটি চূড়ান্ত না হলে যতটুকু জানা আছে, চীনই এই প্রকল্পে অর্থায়ন করবে। অতএব তারা যে ক্ষতিটা মেনে নিচ্ছে, যে তারা এই সরকারের সাথে আগ বাড়িয়ে দেন দরবার করে তিস্তা প্রকল্পে যে তারা অর্থায়ন করতে পারবে বা করার যে একটি চেষ্টা, সেটিও তারা হাঁটেনি, সেদিকে তারা হাঁটেনি, তারা বাদই দিয়েছে সেই ভাবনা। অতএব তারা যে এই চিন্তাটিও মাথায় রেখেছে যে এখানে চীন অর্থায়ন করতে পারে, সেটিকে তারা সম্ভবত মেনে নিয়েই এ পথে হাঁটছে। বাংলাদেশে কি হবে এই প্রকল্প বাতিল হলে? অনেকে মনে প্রশ্ন জাগতে পারে। এবং এই যে রেল ট্রানজিট, সেটি নিয়েও তো আমি নিজেই অনেকবার কথা বলেছি। এই রেল ট্রানজিট আমাদের পক্ষে নাকি বিপক্ষে, কতটুকু আমরা এর দ্বারা লাভবান হব, রাজস্ব কতটুকু আসবে, সেটি নিয়ে একটি বিতর্ক আছে। তারপরেও তো এটুকু বলতে হবে যে এই প্রকল্প হলে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক ব্যবস্থায় আমাদের বেশ সুবিধা হতো। অস্বীকার করার তো নেই। বিনা সিটি বিষয়ে আসি। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।